গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা এই ক্লাসে ভারতের জনসংখ্যা এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা 3 নম্বরেও আসতে পারে, আবার 5 নম্বরেও আসতে পারে। তাহলে এমনভাবে পড়তে হবে আমাদের যাতে আমরা যেভাবেই প্রশ্নটা দিক আমরা উত্তরটা লিখে আসতে পারবো। 3 নম্বরে যদি প্রশ্নটা দেয় তাহলে কিন্তু উত্তরটা একটু ছোট লিখবে, আর 5 নম্বরে যদি দেয় তাহলে উত্তরটা বড়, একটু 2 পয়েন্ট বেশি লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে এটা উত্তরটা কিভাবে লিখবে, প্রথমে এখানে তোমরা পয়েন্ট করেই লিখতে হবে উত্তরগুলো। ঠিক আছে? তাহলে এখানে বেশি জন্মহার আর কম মৃত্যুহার, এটা একটা পয়েন্ট হবে। ঠিক আছে? মানে কি? মানে হচ্ছে যে ভারতে জন্ম হচ্ছে অনেক বেশি, দারিদ্র্য, কুসংস্কার, অল্প বয়সে বিয়ে, এগুলোর জন্য জন্মহার অনেক বেশি। তেমনই আবার মৃত্যুহার কম। কেন? কারণ এখানে এখন চিকিৎসা বিজ্ঞান খুব ভালো, আর মানুষের আর্থিক অবস্থাও ভালো, সেজন্য মৃত্যুহারটা অনেকটাই কমে গেছে। তাই ভারতের জনসংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, এটা খুব সহজেই বলা যাবে। আর এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে কি কি? দারিদ্রতা। ঠিক আছে? দেশের অধিকাংশ, বেশিরভাগ মানুষই কিন্তু এখনো দরিদ্রতায় পুত্র সন্তান এই তাদের এই সমস্যাটা কাটিয়ে দিতে পারবে, এটা ভেবেই তারা এখনো অধিক সন্তানের তারা জন্ম দেয়। তার মানে একজনের মানুষের অনেকগুলো বাচ্চা থাকে। ঠিক আছে? এটা একটা। আর একটা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। দেশের অধিকাংশ মানুষ কি করে? চাষবাস করে। তার জন্য কি হয়? তার জন্য অধিক পরিশ্রমের প্রয়োজনে তারা অনেক সন্তানের জন্ম দেয়, তাতে দেশের জনসংখ্যাটা কিন্তু লোক সংখ্যাটা বাড়ে। ঠিক আছে? আর এই দুটো হয়ে যাবে। আর এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণ, শিক্ষার অভাব। দেশের এখনো অনেক মানুষই কিন্তু অশিক্ষিত, তারা শিক্ষা লাভ করতে পারেনি বা শিক্ষিত নয়। তার ফলে জন্ম নিয়ন্ত্রণ কীভাবে করতে হয় বা জন্মবৃদ্ধির প্রতিকূল প্রভাব, এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই। ঠিক আছে? সেই জন্য তারা দেশের জনসংখ্যা কিন্তু অনেক বেশি বাড়িয়ে ফেলে বা বাড়াচ্ছে। ঠিক আছে? আর এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে যে ধর্মীয় কুসংস্কার। ঠিক আছে? তাহলে ধর্মীয় কুসংস্কারের আমাদের দেশের মধ্যে অনেকেই আছে, তাই অধিক সন্তান, বিশেষত পুত্র সন্তান যাতে জন্ম দিতে পারে তারা, তার জন্য জন্ম দিচ্ছে, সেই জন্য কিন্তু দেশে জনসংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ এগুলোই। তাহলে 3 নম্বরে যদি পড়ে এটুকুই তোমরা লিখতে পারবে। ঠিক আছে? বা লিখবে। আর 5 নম্বরে যদি পড়ে তাহলে এর সাথে তোমাদের আরও কিছু পয়েন্ট ঢোকাতে হবে, যেমন হচ্ছে রাজনৈতিক অনুপ্রবেশ। তাহলে এটা কী হবে? বা রাজনৈতিক অনুপ্রবেশও তোমরা লিখতে পারো, রাজনৈতিক কথাটা না লিখলেও অসুবিধা কিছু নেই। ঠিক আছে? তাহলে বাংলাদেশ, পাকিস্তান দেশভাগের পর থেকে এই দুটো দেশ থেকে ভারতে অনেক মানুষ চলে এসেছে, এর ফলে তার এখানে জনসংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে? আর সামাজিক কারণ, অল্প বয়সে বিয়ে। এখনও যারা পড়াশোনা সেইভাবে জানে না, সেই সমস্ত মেয়েদের কিন্তু অল্প বয়সে বিয়ে হয়, তার ফলে তাদের বাচ্চা হলে সেই দেশের জনসংখ্যা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে? আর কি? আর হচ্ছে পুত্র সন্তানের আশঙ্কা। পুত্র সন্তানের লাভের জন্য, মানে ছেলে হবে এই কথা ভেবে অনেকে কিন্তু মেয়েদের থেকে ছেলেদের বেশি গুরুত্ব দেয়, এবং সেই জন্য তাদের জনসংখ্যা কিন্তু বেড়ে যায়, বা তারা মানে অনেক ছেলেই সন্তানই তারা কিন্তু জন্ম দেয়। ঠিক আছে? এইভাবে কিন্তু দেশের জনসংখ্যা বাড়ছে। এটাই একটা প্রশ্ন হয়ে যাবে 5 নম্বর বা 3 নম্বরের জন্য। তোমরা এটা পরীক্ষার জন্য খুব ভালোভাবে তৈরি করবে। আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ভারতে জনঘনত্বের তারতম্যের অসম বন্টনের কারণগুলি। জনঘনত্বের তারতম্য বা অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এটা, এই দুটো প্রশ্ন যাই দিক উত্তরটা কিন্তু একই হবে। ঠিক আছে? জনঘনত্বের তারতম্য মানে সব জায়গায় ভারতের জনসংখ্যা এক নয় কেন, বা অসম জনবন্টন মানেও সেই ঠিক একই, মানে ভারতের জনসংখ্যা সব জায়গায় এক নয় কেন, কোথাও কম
কোথাও বেশি, এর কারণটা কী, সেটাই এখানে প্রশ্ন। ঠিক আছে, এখানেও কিন্তু কিছু পয়েন্টে লিখতে হবে। এটা মাধ্যমিকে 2026-এ পড়েও ছিল এই প্রশ্নটা। এখানে শুধু প্রাকৃতিক কারণটাই লিখতে দিয়েছিল। যাই দিক, এখানে অনেকগুলো পয়েন্টে কিন্তু লিখতে হবে। প্রথমে প্রাকৃতিক কারণের মধ্যে ভূপ্রকৃতি লিখতে হবে। ঠিক আছে, ভূপ্রকৃতিতে পর্বত ও মালভূমির তুলনায় সমভূমি অঞ্চলে সব দিক থেকে সুযোগ সুবিধা, যেমন কৃষি, শিল্প, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, জনবসতি, মানুষের থাকার জায়গা সব কিছুই ভালোভাবে তৈরি করা যায়। সেই জন্য হিমালয়ের পাহাড়ের থেকে গঙ্গার সমভূমিতে কিন্তু অনেক বেশি মানুষ বাস করে। ঠিক আছে, আর তারপরের পয়েন্ট অবশ্যই যেটা লিখবে সেটা হবে যে জলবায়ু। জলবায়ু একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, জলবায়ুর উপরে চাষবাস নির্ভর করে। সেইভাবে যেখানে জলবায়ুটা ভালো পাওয়া যায় সেখানে বেশি মানুষ থাকে, আর যেখানে জলবায়ু মানে বেশি গরম থাকে বা বেশি ঠান্ডা থাকে সেখানে কিন্তু কম লোক থাকে। এই কারণে রাজস্থানের মরুভূমিতে মানুষের সংখ্যা কিন্তু কম। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর এর পরের পয়েন্ট সেটা হচ্ছে নদ নদী। নদ নদী তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেননা প্রাচীনকাল থেকে মানে আগেকার দিনেও মানুষ কিন্তু নদীর ধারেই বেশি বাস করতো, এখনও ঠিক সেটাই আছে। যেখানে নদী থাকে তার তার পাশের যে অঞ্চলগুলো থাকে, জায়গাগুলো, সেখানে কিন্তু বড় বড় শহর তৈরি হয়, কারণ সেখানে সব দিক থেকে অনেক সুবিধে থাকে। যেমন সেখানে মাটিটা খুব উর্বর হয়, জলসেচ করা যায়, পরিবহন ব্যবস্থা থাকে, মাছ চাষ করতে পারে, পানীয় জলটা তারা সেখান থেকে পেয়ে যায়। ঠিক আছে, যেমন বড় বড় শহরের মধ্যে নদীর পাড়ে যেসব শহর আছে তার মধ্যে কলকাতা, ঠিক আছে, পাটনা, এলাহাবাদ, এইগুলো বড় বড় শহরের উদাহরণ যেগুলো নদীর ধারে আছে। ঠিক আছে, তাহলে এইটাও যদি 3 নম্বরের দেয় তাহলে এই 3টে পয়েন্ট তোমরা লিখবে, আর যদি 5 নম্বরের দেয় তাহলে এর সাথে আরও একটু পয়েন্ট তোমাদেরকে বাড়াতে হবে। যেমন হচ্ছে মাটি। মাটি যেখানে উর্বর মাটি পাওয়া যায় সেখানে পলি মাটি, সেখানে কিন্তু জনবসতি বেশি হয়, জনসংখ্যা বেশি হয়। আর যেখানে মাটি উর্বর নয় সেখানে কিন্তু জনসংখ্যা বেশি হয় না। ঠিক আছে, এটা একটা পয়েন্ট হয়ে যাবে। আর এরপরে আর্থসামাজিক কারণ। আর্থসামাজিক কারণ, অর্থনৈতিক কারণ প্রথমে থাকবে। ঠিক আছে, যেসব অঞ্চলে বিভিন্ন ধরনের ফসলের চাষ করা যায় বা বিভিন্ন শিল্প কারখানা আছে, খনিজ সম্পদ পাওয়া যায়, ব্যবসা বাণিজ্য আছে, সেখানে কিন্তু বেশি মানুষ থাকে। ঠিক আছে, এ কারণেই উত্তরের সমভূমি আর ছোটনাগপুর মালভূমি অঞ্চল, মালভূমি, কলকাতা প্রভৃতি এলাকায় কিন্তু অনেক বেশি লোক থাকে। ঠিক আছে, আর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এটা যেখানে ভালো থাকে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সেখানে কিন্তু অনেক বেশি মানুষ থাকে। যেমন হচ্ছে যে আমাদের মুম্বাই সব দিক থেকে সব ব্যবস্থা ভালো, ইন্টারনেট, টেলিযোগাযোগ ব্যবস্থা সব দিক থেকেই সুযোগ সুবিধা আছে, সেজন্য এখানে অনেক লোক থাকে। ঠিক আছে, আর সামাজিক ও সাংস্কৃতিক কারণ, এটাও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। সামাজিক ক্ষেত্রে যেসব অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকে, ধর্মীয় প্রতিষ্ঠান, তীর্থস্থান থাকে, সেখানে সামাজিক কিছু স্থিতিশীলতা বা সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বিকাশ ঘটার একটা সুযোগ থাকে, সেখানেই কিন্তু বেশি মানুষ থাকে। যেমন হচ্ছে শান্তিনিকেতন, বেনারস, এই জায়গাগুলো। ঠিক আছে, তাহলে এইভাবেই এই উত্তরটা তোমরা তৈরি করে নেবে, দুটো প্রশ্নের উত্তর। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন আমরা তোমাদের আলোচনা করে দেবো, সেটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন, সেটাও তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য তৈরি করে যাবে। সেটা হচ্ছে যে ভারতের নগরায়নের সমস্যাগুলো। এটা হচ্ছে দুবার এসেছে মাধ্যমিকে, একটা 2017 সালে আর 22 সালে। ঠিক আছে, নগরায়ন তো হলো, কিন্তু সেখানে কিছু সমস্যা থাকে। যেমন কী, তাহলে শহর থেকেই যখন নগর তৈরি হয় তখনই সেটাকে নগরায়ন বলে। আস্তে আস্তে যখন সেখানে অনেক কিছু ব্যবস্থা থাকে, তাহলে অপরিকল্পিত যদি নগরায়ন হয় তাহলে কিন্তু সেখানে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন রাস্তাঘাটের সমস্যা, জল বেরোনোর সমস্যা, বস্তি নির্মাণের সমস্যা, এগুলো কিন্তু থাকে এখানে। ঠিক আছে, আর এরপরে মানুষের শহরমুখী প্রবণতা। মানুষ সবসময় ভালোভাবে জীবনে বাঁচার জন্য গ্রাম থেকে শহরে আসতে চায়, শিক্ষা, চিকিৎসা, ভালোভাবে থাকা, এসবের জন্য। তাই এর ফলে শহরে কিন্তু অনেক নগর তৈরি হলে সেখানে অনেক সমস্যা, মানুষের থাকার দিক দিয়ে জনসংখ্যা বেড়ে গেলে অনেক রকম সমস্যা দেখা দেয়। ঠিক আছে, আর পরিকাঠামোগত কিছু সমস্যা, যেমন হচ্ছে যে যানজট। শহরে অনেক রাস্তাগুলো, সেখানে প্রচুর গাড়ি থাকে। ঠিক আছে, তাই জন্য সেখানে রাস্তাঘাট একটু কম যেখানে থাকে সেখানে কিন্তু
অনেক যানজট হয়। ভারতের বড় বড় শহরে কিন্তু যানজট দেখা যায়, এটা একটা হবে। আর বিদ্যুৎ জনগণের তুলনায় যদি বিদ্যুতের যোগান যদি কম থাকে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে কারেন্টের খরচ অনেক বেড়ে যায়, এটাও একটা সমস্যা। ঠিক আছে, তাহলে এইগুলোই হচ্ছে যে নগরায়নের সমস্যা। আর শিক্ষা চাহিদার তুলনায় যদি শিক্ষা প্রতিষ্ঠান কম থাকে তাহলেও কিন্তু সেখানে অনেক রকম সমস্যা দেখা দেয়। ঠিক আছে, মানুষের শিক্ষার থেকে অনেক মানুষ সেখানে সুযোগ পায় না, পড়াশোনা করার সুযোগ পায় না। এইগুলোই হচ্ছে নগরায়নের সমস্যা, এগুলোই তোমরা ভালোভাবে তৈরি করো। এরপরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।